যদি তাই হয় আমরা রিজেক্ট ডিসিশন একটা প্রাণের দাম রেজিগনেশন হতে পারে না। জুনিয়র সেকশনও সেম কন্ডিশন। বাচ্চাদেরকে পিজিগুলো যারা আছে ওরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এমনি খুব কথাতেই ভীষণ মারামারি করে, ভীষণ ভীষণ মারধর করে। তারপরে ওরা পিজি যারা আছে, হাউস মাস্টার, আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, হাউস মাস্টার দাদারা খারাপ না, কিন্তু পিজিরা ভীষণ। পিজিতে রজত বলে একটি ছেলে, ওকে কম বয়সী ছেলে, 17-18 বছর হয়তো বয়স হবে, ভীষণ স্ল্যাং ল্যাঙ্গুয়েজও ইউজ করে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে খবর দেখানোর আগে কয়েকটা প্রশ্ন আমরা বলতে চাই, প্রশ্ন তুলতে চাই আপনাদের সামনে। আচ্ছা, রামকৃষ্ণ মিশন হলে যে কোনো ঘটনাই ঘটুক না কেন, আমরা দেখি যে মিডিয়া বলুন বা সাধারণ মানুষ বলুন, না চুপ থাকে রামকৃষ্ণ মিশনে কোনো ঘটনা ঘটলে। আইআইটি হলে অল্প বিস্তর হাকডাক হয়, আর যদি যাদবপুর হয় তাহলে দেখবেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে কাটাছেঁড়া চলতে থাকে। আপনারা জানেন, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর ছাত্র দীপ্তাংশু মাহাতো, প্রান্তিক পরিবারের ছেলে, তার রহস্য মৃত্যু হয়েছে। আচ্ছা, দীপ্তাংশু মাহাতো প্রান্তিক পরিবারের ছেলে বলে কি সে মানুষ নয়? 1 নম্বর প্রশ্ন। ওর বাবা তপশিলি উপজাতিভুক্ত মানুষ বলে সে কি মানুষ নয়? সে কি বিচার পাবে না? 3 নম্বর প্রশ্ন। এই যে রহস্য মৃত্যু হলো একটা তরুণ ছাত্রের, একেবারে দ্বাদশ শ্রেণীর ছাত্র, নরেন্দ্রপুর রামকৃষ্ণে পড়তো, ওর যে মৃত্যুটা হলো, এই মৃত্যুটা কি মৃত্যু নয়? এই যে মারা গেলেন রহস্যজনকভাবে, তার মৃত্যুটা মৃত্যু নয়? নাকি রামকৃষ্ণ মিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে গাফিলতি, সেই গাফিলতিটা কি গাফিলতি নয়? তাহলে কেন চুপ মেইনস্ট্রিম মিডিয়া, তারা কেন চুপচাপ রয়েছেন? আজকের আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং বেদনা বিদুর হয়ে ওঠার মতন এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছেন। রামকৃষ্ণ মিশনের ছাত্রের রহস্য মৃত্যু, প্রশাসনিক গাফিলতির অভিযোগে উত্তাল। আপনারা দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়াতে। রহস্য মৃত্যু, জবাব চাই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণীর প্রান্তিক ছাত্র দীপ্তাংশু মাহাতোর রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর্তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছেন অত্যন্ত চাঞ্চল্যকর এবং রোমহর্ষক কাহিনী। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে সমবেত প্রতিবাদে উত্তাল এলাকা। পরিবার পড়ুয়াদের দাবি নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ কয়েকজন শিক্ষককে সাসপেন্ড করেছেন, শোকজ করেছেন, কিন্তু একটা মানুষ, একটা ছাত্র যাদের গাফিলতিতে মৃত্যুর মুখে চলে গেলেন, মৃত্যু হয়ে গেল, ছোট্ট ছেলেটি যে আগামী দিনের ভবিষ্যৎ হয়ে উঠত, সেই ছেলেটি আগুনের লেলিহান শিখায় পুড়ে খাক হয়ে গেল।
নরেন্দ্রপুরে একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখানে যারা উপস্থিত আছে সবাই দীপ্তাংশু মাহাতোর ব্যাচমেট, যার সাথে ঘটনাটা ঘটেছে। তো আই উইটনেস কারা আছে, হাত তোলে একবার সবাই। ঠিক আছে, বল, এক এক করে বল। আমি আর সুশোভনের রুম সকালবেলা 7:05 এরকম সময় বাচ্চাদের ক্লাসের জন্য আমরা যাচ্ছিলাম। তো বাচ্চাদের ক্লাসের জন্য চা লাগে, চায়ের ফ্লাস্কে আমরা চা নিয়ে যাচ্ছিলাম, গরম চা। সেই চাটা ও বাচ্চার হাতে দীপ্তাংশুর হাতে ছিল। দীপ্তাংশু ওটা তখন না বুঝে কোনো সিরিয়াসলি নেয়নি জিনিসটাকে, তখন ওটাকে খুলে খেতে গেছে, গোটা চাটা খুলে। এবার ওকে বারণ করা হয়েছিল, কিন্তু ওই মোমেন্টে না আমরা কিছু বুঝেছিলাম না ও কিছু বুঝেছিল। আর তখন ও দেখলাম ও জাস্ট চাটা খেলো, আর তারপরে ওর রিয়াকশন হচ্ছে যে ভাই জিভটা পুড়ে গেল রে, এরকম একটা রিয়াকশন। মানে ও নিজেও তখন বুঝতে পারেনি এরকম হচ্ছে। যে তারপর ক্লাসে গিয়ে ও দিব্যাঙ্গের সামনে বসেছিল, ও ক্লাসে গিয়ে কিছু লিখতে পারেনি। মানে যে ছেলেটার নোটস লোকে নিয়ে পড়াশোনা করে, ওর নোটস লোকে নিয়ে ব্যবহার করে, সে ক্লাসে গিয়ে কিছু লিখতে পারেনি। এইরকম অবস্থায় তো এমনি ক্লাসে যদি ওই মোমেন্টে আমিও থাকতাম, আমিও হয়তো ক্লাসে গিয়ে বলতাম না যে আমায় নিয়ে চলবো। ওই মোমেন্টে ওর যা পরিস্থিতি ছিল, এমনি সেটা চাপা ছিল। তো তারপরে ক্লাসের শেষে বেরিয়েই ও আমাদেরকে বলেছে যে তারপর থেকে আদিত্য, আমি, সুশোভন, আমরা সবাই ছিলাম রুমে। তারপরে অনেকক্ষণ ধরে বলা সমদ্বীপের রুমে বসেছিল, সমদ্বীপের রুমে বসেছিল। এবার সমদ্বীপ আমাকে ডাক, দেখে আমাকে রুমে ডাকা, দেখেও বসে আছে মুখটা কেমন একটা করে। তারপরে আমি জিজ্ঞেস করলাম কী হলো, তারপরে না আমি দেখাচ্ছি। দীপ বললো, দীপ টর্চটা মারলো গালে, দেখলাম পুরো মুখের উপরটা পুরো লাল হয়ে গেছে। তখন দেখলাম তো অ্যালার্জি হয়তো হয়েছে। কিন্তু জিপটা দেখার পরে বোঝা গেলো জিপের উপর পুরো ফসকা পড়ে যায়। তখন দেখে আমরা বুঝতে পারি এটা যেরকম সিভিয়ার বার হয়েছে। এটা আমরা হাউস মাস্টারকে জানাই, আমরা জিপটা জানাই। এবার হাউস মাস্টার তখন খাচ্ছে, তখন ওনারা বললেন এখানে যে প্রাইমারি ডাক্তার সায়ক জাতি আছে, ওনার কাছে ওখানে আমি আর দীপ ওকে নিয়ে যাই, বাচ্চাকে নিয়ে যাই, দীপ লঞ্চকে নিয়ে যাই। নিয়ে গিয়ে ওখানে বলা হয় যে সায়কটা বলে যে কেসটা খুব ক্রিটিক্যাল, একটা এন্ডোস্কোপি করতে হবে, এখানে রাখাই যাবে, এখানে ট্রিটমেন্ট নেই। এক্ষুনি বাইরে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে এবং গার্জেনকে ফোন করতে হবে। এর খুব ভালো রকমের কেয়ার দরকার। এবার এটা জানানোর পরে দীপ্তাংশু এমনি চাপ খেলে। এটা কি সেই ডাক্তার কি হাউস মাস্টারকে জানিয়েছিল নাকি তোরা গিয়ে জানিয়েছিস? এটা ডাক্তার হাউস মাস্টারকে জানাতে আমরা বলি, যেহেতু আমাদের কথা শোনা হয় না। আচ্ছা, বিশ্বাসটুকু নেই। এবার শুনলাম হলো, এবার শুনি আমরা আবার এলাম। তারপরে আমরা এসে আবার সন্ধান থেকে বললাম, সন্ধান থেকে বাচ্চাকে দেখানো, বাচ্চা কথা বলতে পারছে না, বলার ভয়, যার বাচ্চা প্রচুর ভয় পেচ্ছে। এবার তার সবার ভয়েসটা পুরো নেমে গেছে। কথা বললো, সন্ধান থেকে বললাম সন্ধানটা এই অবস্থা, আপনি যারা গার্জেনকে ফোন করুন, এক্ষুনি গার্জেনকে আসতে বলে দিন। তাতে সন্ধান থেকে এমন কোনো রিয়াকশন নেই, মানে কোনো প্রতিক্রিয়া নেই। এবার উপরে গেলাম, আমি তখন একটু খেতে গেলাম, সেই লাঞ্চটা খেয়ে তো উপরে গেলাম। বাচ্চা দেখে একজন বেডে শুয়ে আছে, দীপ্তাংশু একজন বেডে শুয়ে আছে। আমি আমাকে দেখে আমি উপরে যখন গেলাম, দেখে আমাকে ডাকলো, দেখে বললো রক্ত এরকম করে আমার চোখে জল ছিল এসে দেখে। আমি নিচে সোমনাথ থেকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বললাম, সোমনাথদা রক্ত বমি করছে, আপনি এক্ষুনি কিছুটা করুন, এক্ষুনি দরকার। সোমনাথ আমাকে উত্তরে বলছে যে এখন তো অ্যাসেম্বলি চলছে, এখন আমি হেডমাস্টার কাছে গেলে বললে গাল। ঠিক আছে, কিছু করে করতেই হবে, এখন কিছু করার নেই। তারপরে অনেক কিছু বলার পরে সোমনাথদের সাইকেল নিয়ে গেলেন। শুধুমাত্র রামকৃষ্ণ মিশন বলেই ছাড় পেয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। দেখুন, আপনারা তো জানতে চান, আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব যে দক্ষিণ 24 পরগনার বিএসপি নেত্রী তিনি এই ঘটনাটি নিয়ে একেবারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মধ্যে প্রবেশ করে গেছিলেন এবং তার কাছে কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। এবং ধীরে ধীরে এই ঘটনাটি নিয়ে ছাত্রছাত্রী এবং তার পরিবারের, মানে ছাত্র এবং তার পরিবারের সদস্যরা কিন্তু ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে, মানে অন্য ছাত্ররা। আমাদের দিক থেকে আমরা যেটা স্টেপ নিয়েছি অলরেডি, সেটা হচ্ছে আমরা স্টাফদের ক্ষেত্রে, কারণ আমি সেক্রেটারি হিসেবে স্টাফদের ক্ষেত্রে আমার স্টেপ নেওয়ার অধিকার রয়েছে। সেটা হচ্ছে আমি ন্যাচারালি আমরা এদেরকে দুজনকে আমরা শোকজ এবং সাসপেনশন করেছি। সমরেশ আর রেখে আমরা সাসপেন্ড করেছি।
কারণ আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে রামকৃষ্ণ মিশনে কোনো অনৈতিক কাজ হলে, রামকৃষ্ণ মিশনের কোনো গাফিলতি হলে কেন সব মানুষ চুপ হয়ে থাকে? কেন সমবেত কণ্ঠে আওয়াজ ওঠে না? বিচার চাই। কেন আওয়াজ ওঠে না যে প্রান্তিক পরিবারের এই যে দীপ্তাংশু মাহাতোর মৃত্যু, এই মৃত্যুর জন্য রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের চরম শাস্তির দাবি করছি? এটা কেউ বলে না। কেন বলে না? দেখুন, সেই ঢুকে গেছিলেন বিএসপির নেত্রী, তিনি গোটা ঘটনার কি তুলে নিয়ে আসলেন, সেই ভিডিও আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন। দেখুন সেই ঘটনা। ছোট ঘটনা, যদি এই সমস্ত ঘটনা ছোট ঘটনা হয়ে থাকে, এই সমস্ত ঘটনা যদি আপনি কালকে জেনে থাকেন, তাহলে আপনি কি কাজ করছেন? আপনি কি কাজ করছেন? কি কাজ করছেন? আমার একটা প্রশ্ন আছে। আমরা যখন করছি, আমার একটা বন্ধু ফার্স্ট পিরিয়ডে কাজে যাওয়ার আগে 2 মিনিট লাইব্রেরিতে বই পড়ছে। 2 মিনিট লাইব্রেরিতে বই পড়ার জন্য ওকে 1 মাস সাসপেন্ড করেছে। ওকে 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 করেছে, আমার ছেলেকে করেছে, আমার ছেলেকে করেছে ফাহিম, আমার ছেলেকে করেছে, আমার ছেলেকে করেছে, সাসপেন্ড করেছে। শুধু সাসপেন্ড বলছে, টিসি দিয়ে দেবো, টিসি দিয়ে দেবো। হ্যাঁ, আমি বিষকে খাইয়েছি বলে আমাকে শুনিয়েছে উনি জন্মদিনে। ওনার পদত্যাগ চাই, পদত্যাগ। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা ছেলেকে রিকোয়েস্ট করছি, প্লিজ চুপ কর। তোরা যে কাজে এসেছিস, তোদের বন্ধুর জাস্টিস বা যাই হোক যে ইনভেস্টিগেশন, সেটার জন্য এসেছিস, সেটার জন্য এখন চুপ কর। মহারাজ, আমি সবার পক্ষ থেকে আপনাকে খুব, আমরা কোনো ঝগড়া করতে আসিনি। আমরা আজ সবাইকে ভালোবাসি, এই জায়গাটাকেও ভালোবাসি অত্যন্ত, এবং সামনে আরো আসবো। কোনোদিন যে যাই করুক, এই হিট অফ দ্য মোমেন্টে যে যাই কথা বলুক, আমি এটা বলতে বাধ্য, আমরা এখনো এই জায়গাটাকে ভালোবাসি। আমাদের মনের অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটা রয়েছে, সেটা ইরেসপেক্টিভ অফ দ্য ম্যান, অফ দ্য ফেসেস, ইরেসপেক্টিভ অফ দ্য ফেস। এই মানুষগুলো না থাকলেও এই বিল্ডিং গুলোকেই আমরা ভালোবাসি। আমরা ভালোবাসি এই জায়গাটা, একদম একদম এক্স্যাক্টলি, কিন্তু আমাদের কোনোদিনই সেই কমফোর্ট দেয়নি। একদম একদম ঠিক ঠিক, দারুণ দারুণ। আমরা খুব শান্তিপূর্ণ ভাবে বলছি যে আমাদের বন্ধুর ইনভেস্টিগেশন যা কিছু, সেটা আমাদের বন্ধুদের এই ওদের যে চাহিদা, সেই অনুযায়ী আপনাদেরকে এগোতে হবে, এটা আমাদের দাবি। এবং এই যে হাউস মাস্টার পিজি কালচার, একটা ইনস্টিটিউশন আমরা কোনোদিন চাই না যে বন্ধ হয়ে যায়। আমাদের জায়গা, এটা আমাদের জায়গা, আমরা কোনোদিন চাইবো না। কিন্তু আমরা চাই এই যে হাউস মাস্টার পিজি কালচারের থেকে আমাদের টিচারদেরকে ইম্পর্টেন্স বেশি দেওয়া হোক। ঠিক আমাদের ঠিক টিচাররা বেশি, ঠিক 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 ঠিক। অনেক ক্ষেত্রে ফোরফ্রন্টে এসে কথা বলতে পারে না, তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হোক। যারা বিজ্ঞানানন্দ ভবন, যারা গদাধর ভবনের হাউস মাস্টার পিজি, তাদেরকে টঙে তুলে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো সত্যি খারাপ। আমি কোনোদিন এই ভাষা ইউজ করবো, আমি সেরকম ছেলে নয় মহারাজ, কিন্তু আমি আজকে ইউজ করতে বাধ্য। আমি খুব ইন্টারেস্ট করছি মহারাজ, হাউস মাস্টার পিজি কালচার। একজন হেডমাস্টারের পক্ষে সবকিছু পাই টু পাই গিয়ে দেখা সম্ভব না। তার জন্য একটা ডিসেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়, একটা সেক্টরের দায়িত্ব এর, একটা সেক্টরের দায়িত্ব। সেই জায়গাগুলোর দায়িত্ব যাতে ভালোভাবে দেখা হয়, এবং আমরা কোনো এতটুকু পান থেকে চুপ বসলে, আমাদের আবাসিক যখন আমরা রেসিডেন্সিয়াল থাকতাম,
কথা হতো যে তোমরা কাউন্সিলিং এ যাও, তোমরা এই ডাক্তার দেখাও, ওই কাউন্সিলিং করো না। আমার মতে বলে হাউস মাস্টারদের কাউন্সিলিং দরকার, রিপিটেড কাউন্সিলিং দরকার। এইটুকুই মহারাজ, আমরা শান্তিপূর্ণভাবে এইটুকুই বলতে চাই, আপনি প্লিজ এই ব্যাপারটা মাথায় রেখে দেখুন মহারাজ, প্লিজ। এটা আমাদের সবার আগে এটা একেবারে পরিষ্কার। আর এইটা আমি তোমাদের পরিষ্কার বলছি যে আমরা সবাই শুনতে হবে, উত্তেজনা তোমরা সবাই উত্তেজনা দেখিয়েছ, কিন্তু একটা জায়গায় আমাদের থাকতে হবে। তার কারণ একটা তোমরা সবাই বলছো যে এই প্রতিষ্ঠানের প্রতি তোমাদের ভালোবাসা আছে, এই প্রতিষ্ঠান থেকে তোমরা অস্বীকার করছো। ওনাকে দিন না। আপনি আমাদের বলছেন যে আমরা ভদ্রতা লিমিট ক্রস করে যাচ্ছি, কিন্তু মানবিকতা লিমিট ক্রস করে গেছি। একদম একদম। আজকে 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 18 বছর বয়সে নিজের বন্ধু ডেড বডি দেখে আজকে হাসপাতাল থেকে, ঠিক আছে? এটা এর আগেও হতে পারতো, অনেক বার হতে পারতো, আত্মদিন বলে নেই, ঠিক আছে? এটা আগেও হতে পারতো, আজকে দুর্ভাগ্যবশত মিথ্যা ঘোষণা হয়েছে। খবরের সোমনাথকে আমাদের এক্ষুনি চাই, সোজা কথা, এক্ষুনি চাই খবরটা সোমনাথকে। এতক্ষণ তো হলো, এতক্ষণ তো হলো, এতক্ষণ এসে যাওয়ার কথা অনেকে কোথায় ওনারা? চিৎকার করে কিছু হবে না, এক মিনিট এক মিনিট এক মিনিট। অন্যতা আমি আর সুন্দর দুজনে এইচএস 23 ছাত্র, আমাদের সঙ্গে মহারাজের খুব ভালো সম্পর্ক। মহারাজ আমি এতক্ষণ যা শুনলাম যে সমরেশ দাস, সোমনাথ দা, ওনাদের দুজনের গাফিলতির জন্য একটা মৃত্যু ঘটে গেছে। এটা তো আপনারা সবাই পাবেন যে ওনাদের গাফিলতির জন্য এটা হয়েছে। তো অ্যাকর্ডিং টু সেকশন 106 অফ ভারতীয় ন্যায় সংহিতা, মিনিমাম ম্যাক্সিমাম 5 বছরের জেল বা ফাইন হওয়া উচিত। কারণ নেগলিজেন্সের জন্য চাকরি চলে গেলে কিছু হলে ওই প্রাণটা ফিরে আসবে না। আমি চাই লিগালি যেন এটাকে লিগালি দেখা হয়, আমরা সবাই চাই, আপনি একা না। এই লিগাল অ্যাকশনটা অলরেডি শুরু হয়েছে। তাদের কিন্তু আমরা যেমন নিজেরা ভেবেছিলাম যে আমরা অ্যাকশন নেব, পুলিশ অ্যাকশন নিতে হবে, সেই জন্য
ওদেরকে ডাক, ওদেরকে ডাকতে বল। এভাবে যদি ঘুমাতে থাকি এই লিস্ট শেষ হবে না, এই লিস্ট শেষ হবে না। আমরা এখানে এই যে সেকশনে 5টা স্ট্রিম আছে, আমাদের যখন এখানে ভর্তি হয় তখন আমরা যখন সিভি আছে তখন আমাদের বলে দেয় কেউ হীনবন্যতায় ঢুকবে না, কেউ কোনো স্ট্রিমের ছাত্র অপমান করবে না। ছাত্রদের ছাড়ুন, হাউস মাস্টাররা স্ট্রিম ব্যবহার করে বলে আরেকটা সাবজেক্ট পড়ে কি করবি, এগুলো কি কেন বলেনি? বলেনি নিশ্চিত করে তোরা ইয়ে হবি। করেছে? কটা পিজি সায়েন্স নিয়ে পড়ছে, কি জানে তারা? ভুল করছে, কোচিংটা ভুল করছে, আর্টসের সাবজেক্ট পড়িয়ে জমেন্টটা ভুল করছে। আমিও আর্টসের লোক কিন্তু এটাই তো বলা যায়। দাঁড়া দাঁড়া, একটা গার্জিয়ান কথা বলবে, দাঁড়া, একটা গার্জিয়ান কথা বলবে, দাঁড়া। এই রবিবার ম্যাট্রিক ছিল, সমরসদা আমাদের ছেলেদের বলেছিল তোরা গ্রুপ ডিসকাস করে পড়াশোনা করবি। এবার আমার ছেলে প্লাস আরো 2-3টে ছেলে ওরা নিমন্ত্রণ হলে গ্রুপ ডিসকাস করে রাত 12টার সময় পড়তে গেছিল। সেখানে সৌরভটা দেখে গিয়ে ছেলেগুলো কি করছে না দেখে অমানসিক ভাবে মেরেছে আমাদের ছেলেদের ঘরে। কেন বলা যেতে যদি ওরা কিছু হয় আপনারা তো ঘটনাটা দেখলেন, এবার এই ঘটনাটা কিভাবে হলো আপনারা তো জানতে চান। একটা ছাত্র সকালবেলা, এই দীপ্তাংশু মাহাতো সকালবেলা নাকি তাকে গরম চা দেওয়া হয়েছিল এবং সেই চা খাওয়ার পরে তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তিনি লুটিয়ে পড়েন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষ তখন কি করছিলেন? কেন তাকে সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? সে যখন বলছে আমার গলায় জ্বালা করছে, যখনও তার প্রাণবায়ু নিভে যায়নি, সে যখন বাঁচার জন্য আকুতি করছেন যে আমার গলা জ্বলে যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। ওখানে যারা দায়িত্বে ছিলেন তারা বললেন যে ওই ছাত্রের বাবা আসবে, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু ততক্ষণে সব শেষ, বাবা আসতে আসতে। ভাবতে পারছেন যে রামকৃষ্ণ মিশনের মতন একটা সংস্থা, যারা মানুষ তৈরি করার কারিগর বলে নিজেদের দাবি করে, এবং আমরাও তাই মনে করি যে রামকৃষ্ণ মিশন থেকে অনেক মেধাবী ছাত্রদের জন্ম হয়, অনেক মেধাবী ছাত্ররা দেশ বিদেশ সমস্ত জায়গায় উচ্চ পদে আসীন হয়ে তারা রয়েছেন, এটা আমরাও মনে করি। কিন্তু কি ঘটনা ঘটলো? কেন বিচার পাবে না দীপ্তাংশু মাহাতো? সে তপশিলি উপজাতি বলে তার অপরাধ? পুলিশে অভিযোগ করলেন না আশ্রম কর্তৃপক্ষ, রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ? তারা পুলিশে অভিযোগ করলেন না, অথচ তারা যখন ছাত্রদের ক্ষোভ প্রশমিত করার জন্য যে সভা ডেকেছিলেন, সেই সভায় যখন ছাত্ররা ক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন, তখন পুলিশ ডেকে নিয়ে এসছেন তাদেরকে দমন করার জন্য। সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন সেই ভিডিও। আমাদের শেষ প্রশ্ন এই খবরের আপনাদের কাছে, আপনাদের জন্য, যে এরকম অনেক ঘটনা ঘটে, এই বড় বড় মিশন ঘটে, সেই ঘটনাটা কিন্তু প্রকাশ্যে আসে না। এই ঘটনাটা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, তাদের এই ছাত্র রহস্য মৃত্যুর ঘটনাটা কিন্তু প্রকাশ্যে এসেছে। এবার বাংলার জনগণ, বাংলার সাধারণ মানুষ বিচার চায়। এই বিচারের আওয়াজ তুলছি আমরাও আদর্শ তিতুমির পত্রিকা। আমরাও দীপ্তাংশু মাহাতোর বিচার চাই।
কারণ আমরা মনে করি এই প্রান্তিক পরিবারের ছাত্র দীপ্তাংশু মাহাতো আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু। তার মৃত্যু যেভাবে হয়েছে সেই মৃত্যুর জন্য শাস্তি চাই, আইনি পদক্ষেপ চাই, কঠোর পদক্ষেপ চাই যারা গাফিলতির জন্য মৃত্যু হয়েছে। এবং শেষ প্রশ্ন থাকছে যে সেটা কি গরম চা ছিল, না সেই গরম চায়ের মধ্যে অন্য কিছু মেশানো ছিল? আপনারা খবর দেখলেন, উত্তর দেবেন আপনারা, কমেন্ট করবেন আপনারা। আপনাদের ওপরে আমরা সমস্ত কিছু ছাড়লাম। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা মানেই কিন্তু জনগণের কণ্ঠস্বর। আদর্শ তিতুমির পত্রিকা মানেই কিন্তু মানুষের ভয়েস রেজ করার জন্যই তাদের জন্ম হয়েছে। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খবরটা ভালো লাগলে বেশি বেশি করে ছড়াবেন, মানুষের ভেতরে যাতে এই ঘটনায় মানুষ জাগরুক হয়ে ওঠে, এটাই আমরা চাই। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আর এইভাবে কোনো ছাত্রের যাতে মৃত্যু না হয় সেই জন্য বাংলার জনগণ জেগে উঠুক, এইটুকু রেখেই আজকে আমাদের প্রতিবেদন আমরা শেষ করছি। নমস্কার।